সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে কোনো ধরনের পড়ালেখা বা অন্য কোনো টপিক নিয়ে কোনো কথাবার্তা বলবো না আমরা। আজকে আপনাদের সামনে দেখতে পারতেছেন হাজির করেছি দীর্ঘ ২১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এমন একজন মানুষকে। যার প্রতিটা কথাই আরকি অনুপ্রেরণা হয়ে থাকবে। আসলে অনুপ্রেরণা হওয়ার মতোই কথাবার্তা তিনি বলে থাকেন। আমার ওয়ান কাইন্ড অফ যদি বলতে হয়, এখন পথ চলার অন্যতম দিক নির্দেশনামূলক যদি কোনো মানুষ থেকে থাকে তাহলে হচ্ছে যে মানুষটি, তাকেই আমরা আজকে হাজির করেছি আপনাদের সামনে। অর্থাৎ আমার যারা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো এবং অবশ্যই স্যারেরও যারা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো তাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সামনে যারা পরীক্ষা দিতে যাচ্ছো বা ভর্তি পরীক্ষার্থী আছো বা যে ধরনের পরীক্ষার সম্মুখীনই হও না কেন, তাদের জন্য একটা অনুপ্রেরণামূলক গল্প হয়তো হয়ে থাকবে আমাদের আজকের কথাবার্তা। প্রথমে পরিচয় করে দিই। আমার সাথে আছে এস এম মনিরুজ্জামান স্যার। দীর্ঘ ২১ বছর ধরে তিনি পড়াচ্ছেন। বর্তমানে তার আরো একটু পরিচয় একটু বলে রাখি। বুয়েট 03 ব্যাচের ভাই। পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ করছেন এবং তার পাশাপাশি আরেকটু যদি বলে রাখতে হয় সেটা হচ্ছে আমাদের হালকেনস্টাইন পরিবারের অন্যতম হচ্ছে এক্সপেরিয়েন্স সম্পন্ন, অর্থাৎ যদি আমাদের কোনো সিনিয়র টিচার প্যানেলের কেউ থেকে থাকেন তার মধ্যে অন্যতম থাকবে আমাদের ভাই। পাশাপাশি সায়েন্স মাস্টার বলে তার নিজস্ব একটি প্রতিষ্ঠান আছে। অলরেডি ঢাকা শহরের বেশ কয়েকটি ব্রাঞ্চ সহকারে সারা বাংলাদেশ এটা জানে। পাশাপাশি সানরাইজ কোচিং প্রতিষ্ঠানের কিন্তু তিনি দায়িত্বে আছেন। প্রথমেই স্বাগতম জানাচ্ছি ভাইকে। আসসালামু আলাইকুম ভাই। প্রথমে স্বাগতম জানাচ্ছি ভাই। আজকে আমরা বেশ কিছু কথাবার্তা বলবো। আমাদের আসলে এটা কোনো ধরাবাঁধা নিয়ম মাফিক কথাবার্তা হবে না। আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়ালি অনেক কথাবার্তা বলবো, গল্প করব। তার মধ্যে চেষ্টা করব প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য যাতে দিক নির্দেশনা থাকে যে তারা সামনের দিনগুলোতে কিভাবে ভর্তি পরীক্ষা খুবই কাছে চলে এসেছে, কিভাবে কি করতে পারে সেটা থাকবে আজকের আমাদের মূল আলোচনা। ঠিক আছে ভাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা বেশ কিছু কথাবার্তা বলবো আজকে ভাই। প্রথমতই আচ্ছা। কথা থাকবে যে আপনার শিক্ষকতার এই জায়গা থেকে, অভিজ্ঞতা থেকে কিভাবে ১ম এই স্টুডেন্টের এই যে সামনের পরীক্ষাগুলো আসতেছে, হাতে গোনা ১ মাস বা ১.৫ মাস টাইম আছে, সেটা হুম। তারা কিভাবে এই টাইমটাতে তারা এখন একটু শান্ত থেকে প্রস্তুতি নিবে সেটা যদি একটু বলতেন আমাদেরকে। আচ্ছা, যে সময়টুকু আছে এখন আসলে শিক্ষার্থীদের ১ম কাজ হচ্ছে নতুন জিনিস আর না পড়া। আচ্ছা। এখন এই শেষ ১-১.৫ মাস যদি ওদেরকে নতুন জিনিস পড়তে হয়, সেটা হচ্ছে খুব বিপজ্জনক আমি মনে করি এই কারণে যে একাডেমিক পড়ালেখার অ্যাডমিশন পড়ালেখার মধ্যে মূল তফাৎটা কোথায়? মূল তফাৎ হচ্ছে একাডেমিক যখন ওরা পড়ালেখা করে, পরীক্ষা দেয় একটা পেপারের উপরে। কখনো কিন্তু একটা সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে হয় না। কিন্তু অ্যাডমিশন টেস্টে ওকে পরীক্ষা দিতে হবে ৩টা বা ৪টা সাবজেক্টের উপরে। আচ্ছা। ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলায় ৬টা পেপার, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ২টো করে ৬টা পেপার। ঢাকা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়গুলোর যে ভর্তি পরীক্ষা আছে বা মেডিকেল পরীক্ষায় ৮টা বা এর থেকে বেশি পেপার মাথায় রাখতে হয়। সুতরাং এখন ওদের আসলে এই জিনিসটাই গুছাতে হবে যে আমি যখন একবার একটা পরীক্ষায় বসছি, কথার কথা যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কথা বলি, সময় কিন্তু মাত্র ১.৫ ঘন্টা। ৪৫ মিনিটে তাকে হচ্ছে ৭টা নৈর্ব্যক্তিক অ্যান্সার করতে হচ্ছে। কিন্তু ৭টা নৈর্ব্যক্তিকের ১৫টা করে আবার ভিন্ন ভিন্ন বিষয়ের। সুতরাং এই যে মাথার মধ্যে ভিন্ন ভিন্ন বিষয়, ভিন্ন ভিন্ন টপিক একসাথে নিয়ে আসাটা, এইটা প্র্যাকটিস ছাড়া হবে না। আচ্ছা। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস করতে হবে, রেগুলার রিভিশন করতে হবে। এখনো যদি হচ্ছে নতুন জিনিসও পড়তে যায়, তাহলে রিভিশনটা করবে কখন? করবে কখন? হুম। আচ্ছা। তাহলে অবশ্যই এখন দিক নির্দেশনামূলক কথাবার্তা এখানে থাকবে যে নতুন জিনিস তারা যাতে না পড়ে, হ্যাঁ। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করুক এবং যা এবং পড়েছে প্রশ্ন সেটাই ব্যাংক রিভাইজ সলভ করুক। করতে হবে আচ্ছা, বারবার। প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। আচ্ছা, ভাই ২য় প্রশ্ন আপনার কাছে থাকবে যে আচ্ছা, একটু ১ম এই আমরা একটু ডিপ প্রশ্নে চলে গেছি। তারপরও যদি ১ম কথা অ্যান্সার আমরা অলরেডি পেয়ে গেছি। ভর্তি পরীক্ষার প্রস্তুতি তুলনামূলকভাবে আগে কেমন ছিল? এখন বর্তমানে আসলে প্রস্তুতিটা কেমন হতে যাচ্ছে? আচ্ছা, আমি আসলে এই জায়গাটায় কখনো তুলনা করতে চাই না। কেন তুলনা করতে চাই না? যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আসলে অনেক কিছুই পরিবর্তিত হয় এবং হবে। আমি যদি ২১ বছর আগে আমাদের সময়ের ভর্তি পরীক্ষার কথা চিন্তা করি, তখন ইনফরমেশন বা তথ্য এত এভেইলেবল ছিল না। আচ্ছা।
সুতরাং আমরা সীমিত তথ্য পেতাম, সেই তথ্যের উপরেই কিন্তু আমাদেরকে প্রিপেয়ার্ড হতে হতো। কিন্তু এখন এসে দেখা যাচ্ছে ইনফরমেশন ওভারফ্লো হয়ে যাচ্ছে। আমাদের সময় তথ্য পাওয়া যেত না, এখন বাচ্চাদের সামনে এত বেশি তথ্য, ও কোন তথ্যটুকু মনে রাখবে আর কোন তথ্যটুকু আসলে ঝেড়ে ফেলে দিবে, এইটা ডিসাইড করার জন্য সমস্যা। সুতরাং আমি যে একটু আগেই বললাম প্রশ্ন ব্যাংক, কেন প্রশ্ন ব্যাংক? প্রশ্ন ব্যাংক সর্ট অফ হচ্ছে একটা গাইডলাইন যে আমার এই তথ্যগুলো মনে রাখতেই হবে, এই তথ্যগুলো মনে না রাখলেও নয়, বা এই তথ্যগুলো যদি আমি না পড়ি তেমন অ্যাকচুয়ালি সমস্যা হবে না। সুতরাং আমি আসলে তুলনায় যাব না, আমি বলবো কম্পিটিশন আগেও ছিল, এখনও আছে, তবে এখন বাচ্চাদের নিজেদের মধ্যে কম্পিটিশনের থেকে আমার মনে হয় সবচেয়ে বড় কম্পিটিশন হচ্ছে সে আসলে কোন তথ্যটুকু নিবে, কোনটুকু অ্যাভয়েড করবে। আচ্ছা, আচ্ছা। আ এই যে টাইমটাতে আছে, এই টাইমটাতে সবথেকে বেশি ভুল আপনি যে ২১ বছরের অভিজ্ঞতা থেকে আমি বলব আপনার কাছে একটা প্রশ্ন যে চান্স পাওয়ার ক্ষেত্রে তার অন্যতম জায়গা থাকবে যদি কম ভুল করে থাকে বা সময়টা ইউটিলাইজ করতে পারে সেই চান্স পাবে। এটা সত্যি সত্য কথা যদি পরিশ্রম করে থাকে সর্বোচ্চ পরিমাণে। আর উপর আল্লাহ তাআলা যদি নিয়তি বা ভাগ্য থাকে তাহলে অবশ্যই সে সফলতা অর্জন করতে পারবে। কিন্তু আপনার দেখা মতে সবথেকে বেশি ভুল কি করে এই টাইমে স্টুডেন্টরা? দুটো ভুল করে, এক হচ্ছে সব পড়তে যায়, আর দুই হচ্ছে ১০০ তে ১০০ পাইতে চায়। দারুণ কথা একটা বলছে ভাই। যে আসলেই সত্য কথা যে স্টুডেন্টরা সব পড়তে যায় আর তারা আসলেই ১০০ তে ১০০ পেতে চায়। এইখান থেকে উত্তরণের উপায়টা কি? এখান থেকে উত্তরণের উপায় হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেওয়া, আর পরীক্ষার সময় এই প্র্যাকটিসটা করা যে আমি যা পারি না তা নিয়ে চিন্তাও করা যাবে না। আচ্ছা। অ্যাডমিশন টেস্টের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, অ্যাডমিশন টেস্টে প্রথম যে কনস্ট্রেইন্ট বা লিমিটেশনসটা কি? সময়। আমি যদি বলি যে একটা ভর্তি পরীক্ষায় বাচ্চারা যারা পরীক্ষা দিতে বসে মোটামুটি সবাই কম বেশি পারে, কিন্তু ডিফারেন্সটা কোথায় সেট হয়? কে কত কম সময়ে পারে? হুম, হুম। এখন যে সময় নষ্ট করে ফেলবে, যে একটা ম্যাথ হয়তোবা তার ওই দিন করা উচিত না, কিন্তু সে অ্যাটেম্প্ট নিল না, মনে হয় পারবো। এই যে মনে হয় পারবো তে অ্যাডমিশনে গেলেই সমস্যা। আমি পারি আনসার করব, পারি না ওটা স্কিপ করে চলে যাব। এবং যখন আমি একটা প্রশ্ন নিয়ে চিন্তা করব, তখন অন্য কোনো প্রশ্ন নিয়ে চিন্তা করা যাবে না। কথার কথা আমার কোথাও একটা কোশ্চেন ভুল হয়ে গেছে, ভুল হওয়ার পরে আমি ধরতে পারলাম যে ভুল হয়ে গেছে, ওকে, ড্রপ ইট। এটা নিয়ে চিন্তাই করা যাবে না। পরের কোশ্চেন করার সময় যদি চিন্তা করি আল্লাহ আগেরটা ভুল করে ফেলছি, তাহলে আমার মেন্টাল প্রেশারটা বাড়বে। সুতরাং মানে একেবারে সহজ সরল জিনিসপত্র হচ্ছে যে অ্যাডমিশন টেস্টে যখন কেউ বসবে, তার টার্গেট হচ্ছে ওই স্বল্প সময়ে কত ম্যাক্সিমাম আউটকাম দেওয়া যায়। আচ্ছা। তার টার্গেট এইটা না সব কিছু অ্যান্সার করতে হবে, হুম, হুম, হুম। কমন পড়তে হবে, এটা টার্গেট না। টার্গেট হচ্ছে ওই সময়টুকু, তার সময়, ওই সময়ের মধ্যে সে সর্বোচ্চ কত পেতে পারে। আচ্ছা। এক্ষেত্রে তো অবশ্যই একটা স্টুডেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে থাকবে সে যাতে হচ্ছে অনলাইনে না পাশাপাশি যাতে অফলাইনেও এক্সাম দেওয়ার চেষ্টা করবে সে। এটা আমি চেষ্টার না, আমি এইভাবে বলি যে হ্যাঁ, অ্যাটলিস্ট একটা জায়গায় পরীক্ষা দেওয়া উচিত। কেন? কারণ হচ্ছে অনলাইনে বেসিক ব্যাপারটা হচ্ছে যে সেই টেস্ট আসলে হয় না। আমি অফলাইনে যখন পরীক্ষা দিব, এনভায়রনমেন্ট বা পরিবেশের একটা ব্যাপার আছে যে আমি কিভাবে কোন পরিবেশে পরীক্ষা দিচ্ছি। অনলাইনে আসলে মোবাইলে আমি পরীক্ষা দিলাম কি দিলাম না, এই সিরিয়াসনেসটা থাকে না। হুম, হুম, হুম। তো আমি সবসময় বলি এই যে তুমি পরীক্ষা দিবা অফলাইনে, তাহলে প্র্যাকটিস কেন তুমি অনলাইনে করবা? পরীক্ষা অফলাইনে, প্র্যাকটিসে তুমি অফলাইনেই করো। হ্যাঁ, এইরকম যদি হয় যে কারো, ইভেন এরকম হতে পারে যে কারো হয়তো বা সামর্থ্য সীমিত, সে কোথাও এক্সাম ব্যাচে ভর্তি হতে পারতেছে না, কোনো সমস্যা নেই, বাসায় তুমি কোশ্চেন পেপারটা খুলে পরীক্ষা দাও না ভাই। হুম, 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 সো হুম, মানে এইটা তো নট নেসেসারি যে হুম। কোচিংয়ে যেতে হবে বা কোনো জায়গায় যেয়ে পরীক্ষা দিতে হবে প্রতি বছর। মানে হচ্ছে আমি যদি বিগত ২১ বছরে দেখি যে আমি প্রতি বছর এরকম অনেক বাচ্চা কাচ্চা পাই যারা একেবারে প্রান্তীয় অঞ্চল থেকে উঠে আসা, এবং সে হয়তো বা তেমন কোনো সাপোর্ট পায় নাই, সো বাসায় বসে বসেই নিজে নিজেকে যাচাই করতো। প্রিপেয়ার করতে তো হবে। এটা তো খুব সহজ যে একটা গাইড আছে আমার সামনে, গাইডটা খুলে বসলাম, একদিকে ঘড়িটা চালু করলাম, আমি জানি কত সময়ের মধ্যে আমাকে ভর্তি পরীক্ষায় পরীক্ষাটা দিতে হবে, সেই অনুযায়ী আমি কিছু প্র্যাকটিস করে গেলাম। এটাও কিন্তু নিজেকে যাচাই করার একটা পদ্ধতি হতে পারে। সুতরাং এক্সাম ব্যাচে ভর্তি হলেই অনেক কিছু হয়ে যাবে এটা যেমন সত্যি না, আবার এক্সাম ব্যাচ ছাড়া ভর্তি হওয়া যাবে না, চান্স পাওয়া যাবে না, এটাও কিন্তু সত্যি না।
আচ্ছা, এই জায়গা থেকে আমি ছোট্ট করে একটু নিউজ দিয়ে রাখি। সারা বাংলাদেশে বেশ কয়েকটি ব্রাঞ্চে আমাদের কিন্তু সানরাইজের পক্ষ থেকে অলরেডি আমাদের অফলাইন ব্যাচে ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেছে। সো প্রতিটা স্টুডেন্টের আমার পক্ষ থেকে আরকি তাদেরকে দিক নির্দেশনা দেয়া থাকবে, যেহেতু ভর্তি পরীক্ষা প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়াইজ আমাদেরকে আলাদা ধরনের প্রশ্ন কাঠামো দিয়ে আমরা পরীক্ষা নিয়ে অলরেডি শুরু করেছি। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা পরীক্ষা দিয়ে এখানে অবশ্যই আপনারা পরীক্ষা দিবেন এবং পরীক্ষা দেওয়ার মানটা বুঝতে পারবেন যে প্রশ্নটা কেমন হচ্ছে। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। ভাই, এই যে পরীক্ষা যখন চলবে বা যেই টাইমটাতে আসতেছে, এই টাইমটাতে আসলে অভিভাবকদের ভূমিকাটা আসলে কেমন থাকা উচিত? আল্লাহু আকবার। আসলে এই টাইম না, সবসময়ই অভিভাবকদের ভূমিকাটা কিন্তু সাপোর্টিভ হওয়া উচিত। কারণ অবশ্যই। যেখানে সাপোর্ট বাচ্চারা পায় সেখানে বেশি ভালো করে। এখন সমস্যাটা হয়ে গেছে, আমাদের বোধহয় সময়টা একটু অস্থির সময়। কম্প্যারিজন বেশি। তুই কোন দোকানের চাল খাস আর ও কোন দোকানের চাল খায়, এই টাইপ কম্প্যারিজন। আর আমি সবসময় ক্লাসরুমে বলি পাশের বাসার আন্টি ফ্যাক্টর। হুম, 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 হুম। এই জিনিসগুলা আমাদের সমাজটাকে দূষিত করে ফেলছে। সেটাই। সুতরাং আমি অভিভাবকদের উদ্দেশ্যে সবসময় একটাই মেসেজ দেই, রেজাল্ট যাই হোক দিন শেষে বাচ্চাটা আপনার। হুম, হুম, হুম। এবং আসলে যেহেতু আমি সবসময় দিন শেষে জিনিসটাকে, আমি আসলে একজন মুসলিম হিসেবে আহ, আমার যে প্রথম দায়িত্ব, প্রথম কর্তব্য সেটা হচ্ছে সিজদার সংখ্যা বাড়ানো। তো সবাইকে একই মেসেজে আমি দেই, দেখেন আপনি যদি বাবা মা হন, আপনার সন্তানকে আগে মানুষের মতো মানুষ করতে হবে। অ্যাডমিশন টেস্টে সে ইনশাল্লাহ চান্স পাবে, আমরা এই বিশ্বাস রাখি, কারণ আল্লাহ তাআলা কাউকে বঞ্চিত করেন না যে পরিশ্রমী হয়। কিন্তু এর থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আপনার সন্তান খুব ভালো জায়গায় চান্স পেলো কিন্তু অমানুষ হলো, হুম। মানুষ হলো না। তো মানুষ হওয়া বলতে আমি আসলে অ্যাজ এ মুসলিম কি বুঝি, মানুষ হওয়া বলতে বুঝি সে সৎ থাকবে, সে কারো হক নষ্ট করবে না, সে বাবা মায়ের হক ঠিকমতো আদায় করবে, বাবা মা যখন বয়স্ক হবে সন্তান বাবা মায়ের টেক কেয়ার করবে। তারপর হচ্ছে বাবা মায়ের মৃত্যুর পর সন্তান দুফোঁটা চোখের পানি ফেলবে, আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমার বাবা মায়ের কবরের আযাব মাফ করো, তাদেরকে গুনাহমুক্ত করো, তাদেরকে জান্নাতে দাখিল করো। এটা হচ্ছে আমার কাছে একটা আদর্শ সন্তানের সংজ্ঞা অ্যাকচুয়ালি। সুতরাং বাবা মা সন্তানের প্রতি সবসময়ই স্নেহ প্রদর্শন করবেন, এই আশায় যে আসলে বাবা মায়ের কাছে সন্তান কিন্তু একটা বিশেষ নেয়ামত, আল্লাহ তাআলার দেওয়া একটা বিশেষ উপহার। আমি সবসময় বলি সন্তান, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সন্তান পরীক্ষার বিষয়বস্তু হয়ে যায়, সেটার জন্য হচ্ছে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে। কিন্তু সন্তানের সঙ্গে সম্পর্কটা বাবা মায়ের এমন হওয়া উচিত, সন্তান রেজাল্ট যাই করুক সে যাতে একজন আদর্শ মানুষ হয়, তার মধ্যে যাতে হচ্ছে নৈতিক গুণাবলী এগুলো খুব হুম, হুম। সুন্দরভাবে থাকে, সে যাতে সৎ মানুষ হয় এবং সে যাতে বাবা মায়ের প্রতি কুরআনুল কারিমে আল্লাহ তাআলার দেওয়া নির্দেশ অনুযায়ী প্রচণ্ড শ্রদ্ধাশীল হয়। তো এটা শুধু বাবা মায়ের জন্য মেসেজ নয়, এটা আমার সন্তানের জন্য মেসেজ। ভুলেও কখনো বাবা মায়ের দিকে চোখ তুলে কথা বলা যাবে না। যতই মন খারাপ হোক মাথা নিচু রাখতে হবে, বাবা মাকে মানে হচ্ছে বাবার বাধ্যগত থাকতে হবে অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে আল্লাহ তাআলা সেই নির্দেশ আমাদেরকে কুরআনুল কারিমে দিয়েছেন। সেটাই। আমি কেন প্রথমেই বলেছিলাম, আজকে যখন আমরা শুরু করেছি অনুষ্ঠানটি, তখনই আমরা বলেছি যে আসলে এই প্রত্যেকটা কথা কেন দিক নির্দেশনা থাকে বা তার কথাগুলো কেন আসলেই প্রত্যেকটা স্টুডেন্টের শোনা উচিত, আজকে এই সামান্য কথার মাধ্যমেই আশা করি তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা ভাই, এরপরে যদি একটু কথা বলতে হয়, সেটা হচ্ছে প্রথমে একটা কথা বলি যে ভয় কাটানোর টিপস। এই টাইমে প্রত্যেকটা স্টুডেন্ট অনেক বেশি ভয় মানে ভীতু থাকে যে আসলে যত পরীক্ষার দিন আসে তত বেশি তারা আপসেট হয়ে পড়ে। এই টাইমটাতে ভয় কাটানোর টিপস যদি আপনার কাছে জানতে চাই, কিভাবে তারা? অ্যাকচুয়ালি ভয় আসে কোথা থেকে? ভয় আসে অপ্রাপ্তি এর আশঙ্কা থেকে, আচ্ছা। পাবো না। তো আসলে এটা একটা ফিলোসফিক্যাল ব্যাপার হয়ে যায় যে কেউ যদি রিজিকের উপরে বিশ্বাস রাখে তো ভয়ের কোনো জায়গা নেই। আচ্ছা। যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠানোর বহু আগে আমার রিজিক নির্ধারণ করে রাখছেন, হ্যাঁ আমি পরিশ্রম করে সেই রিজিকটা ইনশাল্লাহ অর্জন অর্জন করব। করব। তাহলে আমি যদি পরিশ্রম করি তাহলে আমি বঞ্চিত হব না। যদি আমি আসলেই আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রাখি তাহলে আমার কাজ হচ্ছে পরিশ্রম করে যাওয়া। হুম, হুম, হুম। রেজাল্ট তো আমার হাতে না, রেজাল্ট হচ্ছে আল্লাহ তাআলা আমাকে দিবেন। দিবেন। তাহলে আমি এইখানে জাস্ট যেহেতু কথাটা আসলো,
আমি এইখানে একটু অ্যাড করব, এটা সবার জন্য, গার্ডিয়ান হোক স্টুডেন্ট হোক। আমার জানা মতে দোয়ার 3টা স্তর আছে, 3টা লেভেল। তো প্রথমটা হচ্ছে দোয়া করলাম, আল্লাহ তাআলা কবুল করলেন এবং আমি পেয়ে গেলাম। হুম হুম দ্বিতীয় স্তর হচ্ছে দোয়া করছে, আল্লাহ তাআলা আমাকে দেন নাই, যে না ঠিক আছে তুমি আরেকটু দোয়া করো, আরেকটু আমার নিকটবর্তী হও, তোমাকে দিব ইনশাল্লাহ পরে। এবং অনেক সময় যেটা হয় যে হয়তোবা এই মুহূর্তে একটা জিনিস আমি পাবো না, কিন্তু দোয়া করতেছি এটা আমি পাবো পরে। কারণ বান্দার দোয়া কখনো ব্যর্থ ব্যাক আল্লাহ তাআলা করেন করেন না, না। মানে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। 3 নাম্বার মোস্ট বিউটিফুল যেটা, সেটা আমরা আসলে আমাদের মধ্যে এখন চর্চা নেই। 3 নাম্বারটা হচ্ছে আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাকে দিলেন না, উনি ওইটা জমা রাখলেন পরকালের জন্য। হুম এখন আমাদের সকল ফ্রাস্ট্রেশনের কারণটা হচ্ছে আমরা দুনিয়ায় পাইলাম না। হুম 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 আমরা এটা ভুলে যাই, এই যে দুনিয়ায় পেলাম না তো কি হয়েছে, আমি তো ইনশাল্লাহ পরকালে পেতেই পরকালে পারি। পেতেই পারি। সো আমি পরিশ্রম করেছি সৎভাবে, আমি আল্লাহর কাছে চেয়েছি, তারপর আমি পাই নাই, তার মানে আমি কিন্তু ব্যর্থ না। এটা এমনও তো হতে পারে ইনশাল্লাহ আমার ধৈর্যটা আল্লাহ তাআলা দেখছেন, যে অবশ্যই। আল্লাহ তাআলা পরীক্ষা করেন 2 ভাবে, একটা হচ্ছে দিয়ে পরীক্ষা করেন, আর একটা হচ্ছে হুম নিয়ে হুম পরীক্ষা নিয়ে করেন। পরীক্ষা। তো কাউকে হয়তো বা খুব ভালো ফলাফল দিয়ে আল্লাহ তাআলা দেখেন যে ওই ভালো ফলাফলটার পরে আমার বান্দাটা সিজদা দিল কিনা। হুম 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 তো আমরা কিন্তু ভালো ফলাফলের পরে আল্লাহ বিমুখ হয়ে যাই। হুম হুম আমরা যখনই বিপদ চলে, যেটা কোরআনেও আল্লাহ তাআলা বলছেন যে সত্য কথা। বিপদ চলে গেলে মানুষজন ভুলে যায় ভুলে যাই। আল্লাহকে। সো আমরা যখন বিপদে পড়ি পরীক্ষার আগের রাত্রে আল্লাহকে ধুমায় ডাকি আমরা, আল্লাহ কালকে যাতে কমন পড়ে। রেজাল্টের আগের দিন মসজিদ পুরো ভর্তি থাকে, যে আল্লাহ কালকে যাতে রেজাল্টটা ইনশাল্লাহ ভালো হয়। কিন্তু সেটাই। আমি যখন একটা ভালো রেজাল্ট পাই তখন কি আমি সিজদাটা দেই কিনা সেটা চিন্তা করা উচিত আমাদের। অবশ্যই। যে আমি যেটা পাচ্ছি সেটা আমার যোগ্যতার বলে পাচ্ছি না, হুম সেটা হুম আল্লাহ তাআলার অনুগ্রহ। আমরা দুনিয়ায় কোনো কিছু আমাদের যোগ্যতা বলে পাই না, আল্লাহ দেন বলে আমরা পাই। আল্লাহ যদি না দিতেন আমি পাইতাম না। আমি একটু সহজভাবে কথাটা বলি, যে দেখো আমি যখন আমার স্টুডেন্ট লাইফে ছিলাম, এমন তো হইতেই পারতো কোনো একটা অ্যাডমিশন টেস্টের দিন আমি অসুস্থ। হুম 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 তাহলে আমি যে অ্যাডমিশন টেস্টের দিন সুস্থ ছিলাম, এটা তো আমার করণীয় না, এটা আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাকে সুস্থ রাখছেন। হুম হুম তাহলে ক্রেডিট সবকিছুই আল্লাহর। সেটাই। উই ডোন্ট হ্যাভ এনি ক্রেডিট। সুতরাং হতাশা আসার আমি কোনো সুযোগ দেখি না। যদি ইমানদার হই আমরা, হতাশা সম্পূর্ণরূপে শয়তানের পক্ষ থেকে আসে। আমি পরিশ্রম করব, আল্লাহর কাছে চাবো। যদি আমি পাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করব, পা মাটি থেকে তোলা যাবে না। যদি না পাই ধৈর্য ধারণ করতে হবে। এবং বাবা মায়ের প্রতিও আমার এটা মেসেজ, সেটা হচ্ছে সবাই সব কিছু দুনিয়ায় পাবে এরকম কিছু না। সুতরাং দুনিয়া এটা একটা জার্নি, দিস ইজ নট দ্য এন্ড। হুম 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 সো হ্যাঁ অবশ্যই পড়ালেখায় ভালো করার চেষ্টা সবাই আমরা করব, সবাই ইনশাল্লাহ কোনো না কোনো জায়গায় রিচ করব, চেষ্টার কোনো কমতি থাকবে না। কিন্তু চেষ্টার কমতি থাকার না থাকলে রেজাল্ট কে আসতেছে সেটা নিয়ে পেরেশানিতে ভোগা যাবে না, কারণ রেজাল্ট আমাদের কারো কন্ট্রোলে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে অনেক স্টুডেন্ট অনেক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, এটাই সত্য কথা। কিন্তু কথা হচ্ছে এই যে যখন পরীক্ষা দিবে দেখা যাচ্ছে সে কয়েকটা পরীক্ষা দিচ্ছে, সে প্রথম দিকে ব্যর্থ হচ্ছে। হুম, মানে এখন স্বাভাবিকভাবে ব্যর্থ হলে ভেঙে পড়াটাই স্বাভাবিক। হুম। কিন্তু আপনার কাছে প্রশ্নটা হচ্ছে, আপনার কাছে প্রশ্নটা এমন যে ব্যর্থ হলে সে কিভাবে আসলে অনুপ্রেরণা পেতে পারে? আচ্ছা, তাহলে ব্যর্থ হলে অনুপ্রেরণার ক্ষেত্রে আমি একটা গল্প বলবো। গল্প আচ্ছা হচ্ছে আমার ছোট ভাইয়ের গল্প। আচ্ছা। আমার ছোট ভাইয়ের গল্পটা কেন বলবো, আমি একটু সময় নিয়ে গল্পটা হুম বলবো হুম হুম আজকে। অবশ্যই। এই কারণে বলবো যে আসলে ব্যর্থতাটা কখনোই শেষ কথা না। ব্যর্থ হইতেই পারে আমরা লাইফের একটা স্টেজে, কিন্তু আমি লেগে থাকলে কখনো না কখনো আমি সেটার সফলতা আউটকাম অর্জন করতে ইনশাল্লাহ পারবো। পাবো। হুম হুম সো আমি আমার ছোট ভাইয়ের যদি স্টোরিটা বলি, আমার ছোট ভাই হচ্ছে এইচএসসি 2014 সালের ব্যাচ। সে হচ্ছে নরডেম কলেজের শিক্ষার্থী ছিল, গ্রুপ 5 এর স্টুডেন্ট ছিল। আচ্ছা। তো স্বভাবতই ওর ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল একটু ইঞ্জিনিয়ারিং এর দিকে আসার, যেহেতু আমাকে দেখছে সে। তো ওর সিএসসিতে পড়ার খুব ইচ্ছে ছিল। তো ও 2014 সালে যখন পরীক্ষা দেয়, এইচএসসি পরীক্ষার রেজাল্ট হওয়ার পরে দেখা গেল ওর ম্যাথে এ প্লাস আসেনি। মানে খুবই অদ্ভুতভাবে সে ম্যাথে এ প্লাস পায় নাই, অথচ তার পরীক্ষা কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল। ভালো কথা, ম্যাথে এ প্লাস আসে নাই, সে তো বুয়েট ভর্তি পরীক্ষায় বসতেই পারবে না, বুয়েট ভর্তি পরীক্ষায় স্বভাবতই বসতে পারে নাই। তারপর বাকি পরীক্ষাগুলোও খারাপ হলো, এবং অ্যাকচুয়ালি সে পাবলিক কোথাও চান্সই পেল না। তো পাবলিক কোথাও যখন চান্স পাইলো না, তখন কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে পাশের পাশের আন্টি ফ্যাক্টর বললাম হুম না, হুম হুম যে
আমাদের গরজ নাই, চারপাশ থেকে সবার মানে হচ্ছে হ্যাঁ তোমার বড় ভাই পাবলিক থেকে পড়ছে, তুমি পাবলিক থেকে পড়ছো, তুমি মানে হচ্ছে দুইটা পাবলিক থেকে পড়ালেখা করছো, তোমার ছোট ভাই এখন কি হবে, ব্লা ব্লা, এই টাইপ জিনিসপত্রে আমরা ব্যতিব্যস্ত হয়ে গেলাম। তো আমি আমার ছোট ভাইটাকে একদিন মানে হচ্ছে জিজ্ঞেস করলাম তুই কি করতে চাস। ও বললো যে আমি আসলে ইংরেজি নিয়ে পড়তে চাই, আমি আর সায়েন্স পড়বো না। আমি বললাম ওকে ফাইন, কোথায় পড়বি। তো ও যেটা আমাকে বললো সেটা হচ্ছে যে ও ন্যাশনালে পড়তে চায়। তো এখন আমাদের ফ্যামিলিতে যখন ওর হচ্ছে এই ইউনিভার্সিটি লাইফটা শুরু করার কথা, ততদিনে আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে সামর্থ্য তখনও দিয়ে রাখছিলেন যে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ওকে ভর্তি পড়াতে করানোর। পারতাম। হ্যাঁ, নর্থ সাউথ বা আইইউবিতে হয়তো বা পড়াতে পারতাম না, অনেক টাকার ব্যাপার, কিন্তু অ্যাটলিস্ট মোটামুটি ভদ্রস্থ একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ানোর মতো আর্থিক সামর্থ্য তখন আপনার আমার অনেক এবং আমার হয়েছে। ফ্যামিলির আলহামদুলিল্লাহ ছিল। কিন্তু আমরা যেটা চিন্তা করছি, আমি কিন্তু এখানে কোনো প্রাইভেট ভার্সিটিকে ছোট করতে যাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। আমার মেসেজ কখনো এরকম না যে তোমরা প্রাইভেট ভার্সিটিতে যেও না। হুম, হুম, হুম। অনেক ভালো প্রাইভেট ভার্সিটি আছে, আমি নিজেও একটা প্রাইভেট ভার্সিটির মানে সিনিয়র আচ্ছা, লেকচারার। আচ্ছা, আচ্ছা। সুতরাং আমার এই কথাবার্তাগুলো থেকে আবার কেউ রং মিনিং নিবেন না যে হ্যাঁ আপনি তাহলে প্রাইভেট ভার্সিটিকে ছোট করতেছেন, আপনাকে দেখে নেবো। জিনিসটা এরকম না। আমি জাস্ট আমার ছোট ভাইয়ের গল্পটা বলছি। তো আমার ছোট ভাই আমাকে যেটা বললো বা আমি ওর সঙ্গে ডিসকাশন করলাম যেটা, সেটা হচ্ছে যে ইয়েস, প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হওয়া যায়, বাট ও চাচ্ছিল একটা কম্পিটিশন। কি কম্পিটিশন? সারা দেশে একটা কম্পিটিশন। একটা, ওর কথা ছিল যে আমি প্রাইভেট ভার্সিটিতে যদি ভর্তি হই, আমি আসলে সারা বাংলাদেশের সঙ্গে কম্পিট করতেছি না, আমি ভার্সিটি ডিপার্টমেন্টে কম্পিট করতেছি। কিন্তু আমি ন্যাশনালে ভর্তি হলে আমার যখন রেজাল্ট হবে সারা বাংলাদেশের রেজাল্টের হুম, মধ্যে হুম। আমার কিন্তু কম্প্যারিজন করার সুযোগ আছে। তো ভালো কথা, ওকে ভর্তি করলাম। ও মোটামুটি এনার্জাইজড হয়ে পড়ালেখা শুরু করলো এবং আলহামদুলিল্লাহ সে কিন্তু আহ, ওর ব্যাচে ন্যাশনালি ফার্স্ট হওয়া ছেলে, আচ্ছা, মানে যাক সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ। সে ফার্স্ট হয়েছে। তারপর ওর সময় হচ্ছে ভাইস চ্যান্সেলর্স গোল্ড মেডেল আছে একটা, সেটা আলহামদুলিল্লাহ পেয়েছে। এবং মাশাল্লাহ এখন সে মানে হচ্ছে যথেষ্ট ক্যাপাবল একটা ছেলে। তো এই গল্পটা এই কারণেই করা, ওই যে যে রেজাল্ট ভালো হলো না, ব্যর্থ হলে মনোবল নাই হয়ে যাওয়া বা ভেঙে পড়া, এই জিনিসগুলো আসলে আমার মতে মানে হচ্ছে খুবই আমাদের সমাজ ব্যবস্থার খুবই বাজে দিক। আমরা আসলে কাউকে উৎসাহ দেই না, আমরা যেটা করে আরে তোর দিয়ে হবে না, আমরা শুরুতে একটা নেগেটিভ কথা বলে ফেলি। হুম, হুম, এখন ব্যাপারটা হচ্ছে যে লাইফ তো আসলে 100 মিটার স্প্রিন্ট না। হুম, হুম। একটা পরীক্ষা দিয়ে কাউকে আসলে যাচাই করা ঠিক না। যদি এটা আমরা করে থাকি, আমরা গ্লোরিফিকেশন করে অনেক বেশি। যেমন আমি যদি এক্সাম্পল আকারে বলি যে একটা ছেলে বুয়েটে চান্স পাইছে, আল্লাহ বুয়েটে চান্স পেয়ে গেছে, হ্যাঁ ও বুয়েটে চান্স পাইছে, ওর জন্য আমরা দোয়া করব, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মতে আমাদের শুধুমাত্র একাডেমিক এক্সিলেন্স দিয়ে এক্সাম্পল সেট করা উচিত না। আমি যে জিনিসগুলো নিয়ে অনেক বেশি কথাবার্তা বলতে চেষ্টা করি, বাকিরা কিভাবে চিন্তা করে সেটা আমার মাথা ব্যথা না। আমার কথা হচ্ছে আল্লাহ তালা আমাকে যেটুকু জ্ঞান দিয়েছেন সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে, মেসেজ স্প্রেড করতে হবে। আমি একটা বাচ্চার ভালো ফলাফলের জন্য সেই বাচ্চাটাকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, কিন্তু আমরা কি একটা বাচ্চার ভালো আচরণ সেটার জন্য সেই বাচ্চাটাকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি? দেখাচ্ছি না। সেটাই। এই এই জায়গাগুলোতে আসলে আমার মনে হয় আমাদের মানে আস্তে আস্তে মডিফিকেশন আনা দরকার। আমরা যারা গার্ডিয়ানরা আছি, আমাদের মনে হয় যে আরেকটু রিথিঙ্ক করা দরকার যে আসলে আমরা কি করতে যাচ্ছি। মানে এই ক্যাপিটালিজমের ফাঁদে পড়ে আমরা শুধু বস্তুবাদী চিন্তার মধ্যে ঢুকে যেয়ে যে না এটা লাগবে ওটা লাগবে, বাচ্চা পয়দা হওয়ার আগে, বাচ্চা মানে হচ্ছে গর্ভে আসার আগে চিন্তা ভাবনা রেডি, ডাক্তার বানাবো না ইঞ্জিনিয়ার বানাবো। সেটাই। এখানে আমি সবসময় একটা কথা বলি যে যে সকল পিতামাতা মানে বাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য অতিরিক্ত মুখিয়ে থাকেন, মানে আমি এটা বলতেছি না ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর চিন্তাটা দোষের, কিন্তু না, আমার সন্তানকে ডিএমসিতে পড়তেই হবে এই টাইপ যারা চিন্তা করেন তাদের জন্য আমার মেসেজ থাকে এরকম, বাচ্চা পয়দা করার দরকার নেই, ডিএমসির গেটে যা দাঁড়ান, একটা বাচ্চা বের হবে, বলেন বাবা তুমি আমার শেষ, ঝামেলা কত। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। এখন একটু আমরা গতানুগতিক ধারা থেকে আচ্ছা আরেকটা প্রশ্ন করে যাই। সেটা হচ্ছে অলরেডি যে পরীক্ষাগুলো হচ্ছে তার মধ্যে জগন্নাথ ইউনিভার্সিটির পরীক্ষা সর্বপ্রথম হচ্ছে। যেহেতু না, ১ম মেডিকেলের পরীক্ষা, মেডিকেলের পরীক্ষা ১২ই ডিসেম্বর, ইউনিভার্সিটি ধরলে হ্যাঁ বললে সর্বপ্রথম পরীক্ষা জগন্নাথ, হচ্ছে হ্যাঁ জগন্নাথ ইউনিভার্সিটির ১৩ পরীক্ষা। ডিসেম্বর হ্যাঁ। এখন সেক্ষেত্রে একটা ১ম যেহেতু পরীক্ষা দিতে যাবে একটা স্টুডেন্ট ১ম ভর্তি পরীক্ষা তার জীবনে ১ম একটা পাবলিক ইউনিভার্সিটি, সেক্ষেত্রে তার করণীয়টা কি হবে? বা তার
ওই টাইমে তার কি করণীয় থাকবে? যেহেতু প্রথম ভর্তি পরীক্ষা সে একটা যাচ্ছে, সেই টাইমটা হলে বা হলের বাইরে থেকে কি ধরনের মন মানসিকতা সে একটা সেট করতে পারে? মাইন্ডসেটটা কিভাবে করবে সে? আচ্ছা, মাইন্ডসেট এখন হচ্ছে, বাস্তবতা হচ্ছে অ্যাডমিশন ওয়ার আমরা কেন বলি? যে প্রত্যেকেই চায় সিটটা দখল করতে, প্রত্যেকেই চায়। সো চেষ্টার তো কমতি ইনশাআল্লাহ কারোরই থাকবে না। আমি বলব ওই যে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল যেগুলো হবে বিভিন্ন হুম, হুম, কোচিংয়ের, হুম, হুম, হুম। কোন কোচিংয়ে কে পরীক্ষা দিবে এটা তো তার পার্সোনাল আচ্ছা, আচ্ছা। চয়েস হ্যাঁ, অ্যাকচুয়ালি, সেটাই। তাই না? সো হ্যাঁ, যদিও আমি এই মুহূর্তে সানরাইজের সিইও, হ্যাঁ, আমি একটু মার্কেটিং করে রাখি। সানরাইজে কিন্তু পরীক্ষা হচ্ছে ইনশাআল্লাহ। সেটাই, সারা সেটাই। বাংলাদেশে 20টি শাখায় সানরাইজের পরীক্ষা হচ্ছে। এবং হ্যাঁ, আমি একটা জায়গায় খুব কনফিডেন্টলি একটা কথা বলবো, সেটা হচ্ছে সানরাইজের যে প্রশ্ন, এই প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন। 100%। কথাটা হচ্ছে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আপনি আপনার কোশ্চেনকে কিভাবে স্ট্যান্ডার্ড বলতেছেন। আসবে না, আসলেও আসতে পারে, এই টাইপ প্রশ্ন আমরা খুব বেশি রাখি না। যে 100% কোশ্চেনের মধ্যে আমরা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অ্যানালাইসিস করে ওই টাইপের কোশ্চেন রাখার চেষ্টা করি অ্যাটলিস্ট 80%। হুম, হুম, হ্যাঁ, হুম। 20% একটু আনসিন, একটু ডিফারেন্ট টাইপ কোশ্চেন আমরা করি। কিন্তু পরীক্ষা দিয়ে ডিমোরালাইজ করা বাচ্চাদেরকে, এই জিনিস সানরাইজে বা আমি নিজে পার্সোনালি পছন্দ করি না। সো আমাদের পরীক্ষায় যে কেউ ভালো নাম্বার পাবে যদি সে অ্যাটলিস্ট বইয়ের সকল কনসেপ্ট পড়া থাকে এবং তার গত 10 বছরের কোশ্চেন সলভ করা থাকে। সো আমার মনে হয় যদি ঠিক মতো বাসায় প্র্যাকটিসটা করে, পড়ালেখা করে, মডেল টেস্ট দেয়, তাহলে ইনশাল্লাহ জগন্নাথ না, এর পরের যে কয়টা পরীক্ষা আছে সব পরীক্ষা ইনশাল্লাহ ওরা ভালো করবে। আচ্ছা। তবে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হুম, হচ্ছে হুম। কি, জগন্নাথের পরীক্ষা 13 তারিখে হয়তো একটা জিনিস ওরা কিন্তু অ্যাডভান্টেজ পাবে। সবসময় আমরা শুধু নেগেটিভটা দেখি, পজিটিভটা দেখি। ডিউ পরীক্ষার আগে ও কিন্তু একটা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে। হুম, 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 হুম। সো এটা কিন্তু ওর একটা প্র্যাকটিস। প্র্যাকটিস অবশ্যই। সো আমি বলবো জগন্নাথের পরীক্ষা মোটামুটি সবাই পারলে দিবা। কেন দিবা? ওই যে ডিউ পরীক্ষার আগে একটা হচ্ছে ওই প্র্যাকটিস ম্যাচ খেলে ফেললাম। যেটা আগে বিউপিতে হতো, বিউপি আগে হতো, হুম। এখন বিউপি চলে গেছে পরেই, কিন্তু তোমাদের জন্য সুযোগ হয়ে গেছে আরেকটা, যেটা তুমি জগন্নাথ ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার মাধ্যমে এটা অবশ্যই তোমার জন্য একটা বেটার কিছু হতে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা একটু গতানুগতিক প্রশ্ন ধারার বাইরে গিয়ে কিছু প্রশ্ন করব। প্রশ্নটা এটা একটু ভাইয়ের কাছ থেকে জানার ইচ্ছা আর কি। আচ্ছা, শিক্ষকতার প্রতি আপনার যে আগ্রহটা আসলো, কোথা থেকে এটা? এটা মনে হয় রক্তে। আমার বাপ শিক্ষক ছিলেন, আমার আচ্ছা, মা আচ্ছা। শিক্ষক ছিলেন। সো আমারও অ্যাকচুয়ালি পড়াইতে ভাল লাগে। আর মেবি নিজের ব্যাপারে আমি সবসময় বলি আমি কথা বলতে পছন্দ করি। সো মানে আমার কথা বলতে ভাল লাগে। হুম, 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 সো হুম। ক্লাসরুমে যখন দাঁড়াই আমি বাচ্চাদের সঙ্গে কথা বলতে পারতেছি। আর আরো একটা বড় জিনিস হচ্ছে যে পড়ানোর মাধ্যমে আমি আসলে একটা অন্য আনন্দ পাই। সেই অন্য আনন্দটা হচ্ছে একটা বাচ্চা যখন একটা টপিক বুঝে, ওর চোখে মুখে যে আনন্দটা প্রশান্তি। খেয়াল করে, মানে এটা বোধহয় এখনকার জেনারেশন বলে কিক। যে এর মধ্যে তো কিক নেই। তো আসলে আমি কিকটা পাই কোথা থেকে? যখন আমি একটা টপিক পড়াচ্ছি, আমি বাচ্চাদের দিকে তাকায় আমি এভাবে জিজ্ঞেস করছি, "সিরিয়াসলি সবাই বুঝছেন আপনারা?" এরা যখন সবাই তাকিয়ে থাকে, ভাল লাগে। ওকে, আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল। কেন একটা অরা, অরা ফিল হয়। হ্যাঁ, যে ওকে এদের আমি এদের এদের জেনারেশনের ভাষা। সবাইকেই মানে হচ্ছে যেভাবে বুঝানো দরকার হয়তোবা আমি সেই লেভেলটা বোঝানো রিচ করতে করতে পারছি। পারছি। সো এইজন্য আসলে পড়তে ভাল লাগে। আচ্ছা। আচ্ছা, শিক্ষকতার যে অনুপ্রেরণাটা কোনো টিচারকে দেখে বা কোনো শিক্ষক আপনার অনুপ্রেরণা আছে কিনা? অবশ্যই, অবশ্যই আছে। আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে কিছু গ্রেট টিচার্স পাইছি। গ্রেট। মানে একজনের কথা না বললেই না। অবশ্যই। বুয়েটে পড়াকালীন মোহাম্মদ আলী স্যার। আচ্ছা। আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের মোহাম্মদ আলী স্যার। আমি একটা গল্প বলি। আমরা হচ্ছে যখন ফার্স্ট ইয়ারে পড়ি, আমাদের ডিসি সার্কিট অ্যানালাইসিস কোর্স মোহাম্মদ আলী স্যার নিতেন। তো স্যার একদিন ক্লাসে এসে বললেন যে, "বাবারা আমি আসলে খুবই কম জানি, সেই কম জানা অংশটুকু থেকে কিছু অংশ তোমাদের পড়াবো।" তো আমরা তো বুয়েটে কেবল ফার্স্ট ইয়ার, উনার ব্যাপারে অত বেশি কিছু জানি না। উনি পড়ানো শুরু করার পরে আমরা চিন্তা করলাম, এই হচ্ছে এর কম জানার নমুনা। তাহলে বেশি তো জানলে কি শেখাইতো? হ্যাঁ, এরপর কয়েকটা দিন পরে যখন বুয়েটে মোটামুটি আনাগোনা বাড়লো, বুঝলাম যে সুবহানাল্লাহ কার ক্লাস আমরা প্রথম সেমিস্টারে পাইছি। এরপর আমি আর আমার একটা বন্ধু ছিল রূপস, শাহনূর বিন মনির রূপস, আমাদের সময় বুয়েট ভর্তি পরীক্ষায় 50তম হওয়া। তো বন্ধু মানে রূপস আর আমি আর আমার রুমমেট ছিল পরে শাহরিয়ার ইউসুফ, নর্ডাম গ্রুপ ওয়ানে একসাথে পড়ছি আমরা। তো আমরা তিনজন মিলে
একদিন চিন্তা করতেছিলাম যে আমরা যে মোহাম্মদ আলী স্যারকে ধরবো, বলবো স্যার আপনার পায়ের এক জোড়া চটি আমাদেরকে দান করেন, এই স্যান্ডেল পরতেন স্যার, স্যার এক জোড়া স্যান্ডেল আমাদের দেন, এটা স্যার বাসায় নিয়ে রাইখা দিব। মানে আমরা অ্যাকচুয়ালি এতটাই মন্ত্রমুগ্ধ ছিলাম, এতটাই মেসমারাইজড ছিলাম স্যারের ক্লাসে, আমাদের মনে হয়েছে যে ওনার স্যান্ডেলও বাসায় রাইখা দিলে রাখতে পারলে কি মাশাআল্লাহ এইটা একটা মাশাআল্লাহ বিশাল অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট সো থাকবে। মানে মোহাম্মদ আলী স্যার উনি হচ্ছেন আমার, আমি বলবো টিচিং এর সবচেয়ে বড় অনুপ্রেরণা, সবচেয়ে বড়। কারণ মানে স্যার একাধারে খুবই ধার্মিক একজন মানুষ ছিলেন। মানে স্যার বুয়েটে মানে হচ্ছে তার যে রুমটা ছিল, ওই রুমে অধিকাংশ সময় কাটাতেন। তো আমি স্যারের পিছনে নামাজ পড়েছি বেশ কয়েকবার। তো আল্লাহ ভক্ত একজন মানুষ, খুবই সিম্পল লাইফ লিড করা একটা মানুষ। মানে আমি চিন্তা করতাম যে এত বড় মাপের একজন মানুষ স্পঞ্জের স্যান্ডেল পরে ঘুরতেন সবসময়, আচ্ছা আচ্ছা মানে অলওয়েজ উনি স্পঞ্জের স্যান্ডেল পরে ঘুরতেন। সো উনি আসলে বিগেস্ট অনুপ্রেরণা। এর বাইরে আমি হচ্ছে নর্ডেম কলেজে যখন পড়তাম তখন হচ্ছে বিশ্বজিৎ স্যার আমাদের ম্যাথ ক্লাস নিতেন, সুশান্ত কুমার সরকার স্যার আমাদের হচ্ছে ফিজিক্স ক্লাস নিতেন। আচ্ছা আর কেমিস্ট্রি ক্লাস নিতেন, ফার্স্ট ইয়ার নিতেন হচ্ছে অমরচাঁদ দাস স্যার, এসি দাস স্যার, এবং সেকেন্ড ইয়ার নিতেন বিদ্যাসাগর মল্লিক স্যার। আর বায়োলজি হচ্ছে আমরা মিজানুর রহমান ভুঁইয়া স্যারকে আমি জুলজিতে পেয়েছি, তারপর হচ্ছে গাজী আজমল স্যারকেও জুলজিতে পেয়েছি। এদের প্রত্যেকে এক একটা বিশাল অনুপ্রেরণা আমার জন্য। কারণ আমি একটু ভেঙে ভেঙে বলি, যেমন বিশ্বজিৎ স্যার আমার এখনো ক্রিস্টাল ক্লিয়ার খেয়াল আছে। মানে যদি কোনোভাবে বিশ্বজিৎ স্যার ভিডিওটা দেখেন, স্যার আসসালামু আলাইকুম, আপনার জন্য এখনো অনেক অনেক রেসপেক্ট। আপনি স্যার একটা কথা বলছিলেন, যে কথাটা আমি এখনো বাচ্চাদেরকে বলি, স্যার আপনি আমাদেরকে প্রথম ক্লাসে এসে বলছিলেন যে বাবুরা তোমরা তো মানে হচ্ছে গরমের মধ্যে ক্লাস করবা, তোমরা 2 সেট আন্ডার গার্মেন্টস রাখবা, যেটা পরবা প্রথম দিন সেটা ধুয়ে দিবা, পরের দিন যাতে ফ্রেশটা পড়তে পারো। এই একটা দিক নির্দেশনাই আমার অ্যাকচুয়ালি মানে হচ্ছে আপনার প্রতি একটা ডিফারেন্ট রেসপেক্ট নিয়ে আসছিল। একটাই কারণে, সেটা হচ্ছে আপনি শুধু আমাদেরকে পড়াতে আসেন নাই, আপনি এই যে আমার সুস্থ থাকা, আমার ভালো থাকার ব্যাপারটা আপনি চিন্তা করতেন। তো আর পড়াতেন উনি অসাধারণ। কেন বলতেছি, কারণ হচ্ছে স্যার প্রথম 2 সপ্তাহ আমাদেরকে ক্যালকুলাস করালেন যে তোমাদের ফিজিক্সে লাগবে, সুতরাং আমি এখানে করাই দিচ্ছি। গ্রাফ আঁকা বা অন্যান্য সবকিছু, মানে অ্যামেজিং একজন টিচার ছিলেন বিশ্বজিৎ স্যার। তারপর সুশান্ত স্যারের ফিজিক্স ক্লাসে ওয়াও, আমি মানে হচ্ছে ফিজিক্স পড়ানোর দিকে আগ্রহ পাইছি ওই সুশান্ত স্যারের ফিজিক্স পড়ানো দেখে। আচ্ছা আচ্ছা মিজানুর রহমান ভুঁইয়া স্যার, মানে স্যারের সঙ্গে এখনো আমার যোগাযোগ আছে, সম্পর্ক আছে ইনশাল্লাহ। তো মিজানুর রহমান ভুঁইয়া স্যার আরেকজন মেন্টর বা গাইড ছিলেন আমার জন্য। গাজী আজমল স্যারের ক্লাসগুলো প্রচন্ড উপভোগ করছি। সো বলতে পারো যে এই যে যাদেরকে বেস্ট আমি, বেস্ট একটা কম্বাইন্ড প্যাক, মানে এমন হ্যাঁ আসলেই আলহামদুলিল্লাহ আমি বলবো এই আসলেই ব্যাপারে আমি আশীর্বাদ পুষ্ট, আই এম ব্লেসড। 100% মানতে হবে। আর আইবিএ তেও যখন পড়ছি, আইবিএ তে পড়ার সময় একজনের কথা না বললেই না, জিয়াউল হক মামুন স্যার। অস্থির একজন মানুষ। আমি যতদূর মনে পড়ে উনি বুয়েট থেকে পাশ করে সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু পরে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে চলে গেছিলেন। সো জিয়াউল হক মামুন স্যারের কাছ থেকে যা শিখছি অস্থির। আরেকজন ছিলেন কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, যার কাছ থেকে শিখছি ডক্টর খায়ের জাহান সোগরা, সোগরা ম্যাম। তো মানে আসলে অনেক দুর্দান্ত টিচার পাইছি, যাদেরকে দেখে আসলে মনে হয়েছে যে না, টিচিংয়ে আসা উচিত অন্য কিছুতে যাওয়ার তুলনায়। আচ্ছা আর লাস্টলি আরেকজনের কথা না বললেই না, মানে টিচাররা যে আসলে কিরকম, কি বলবো, যে নিঃস্বার্থ চিন্তা করতে পারেন, সেটা আরেকজনকে দেখছি। বুয়েটেই আমাদের টিচার ছিলেন, যদি একটু সিনিয়র ভাইয়া, ভাইয়া বলতাম, স্যার বলতাম না, মিকাইল, আচ্ছা মিকাইল স্যার। তো মানে উনার থিঙ্কিংগুলো দেখতাম যে এত সিম্পল চিন্তা একজন মানুষ করে কিভাবে। মানে একটা এক্সাম্পল দিব, মানে স্যার এইভাবে চিন্তা করতেন যে ঘড়ি তো সময় দেখায়, 300 টাকার ঘড়ি যে সময় দেখাবে, 3 লাখ টাকার ঘড়ি একই সময় দেখাবে, তাহলে আমি 300 টাকার ঘড়ি কেন করবো না। আর সবকিছু শেষ করবো আমি লাস্টে একজন স্যারের নাম দিয়ে, যিনি আমার লাইফে আমার দেখা সবচেয়ে অমায়িক টিচার। অবশ্যই মোহাম্মদ আলী স্যারের পাশেই আমি তাকে রাখবো। তিনি হচ্ছেন আমার থিসিস সুপারভাইজার বুয়েটে। আচ্ছা সো ডক্টর তাইফুর আহমেদ চৌধুরী স্যার মারা গেছেন, আল্লাহ স্যারকে জান্নাতবাসী করুন। হুম। মানে উনি যেভাবে গাইড করছেন,
আমি জানি না অন্যরা হয়তো বা ওনাকে ওইভাবে মানে হচ্ছে আহ, কিভাবে দেখে সেটা অন্যদের ব্যাপার। আমার কাছে মনে হয়েছে যে না, উনি জোস, উনি জাস্ট জোস। আচ্ছা, লম্বা একটা গল্প শুনলাম, এখান থেকেও আসলে অনেক কিছু শেখার আছে। আচ্ছা, শিক্ষক হওয়া কঠিন না সহজ, কি মনে হয় আপনার? অ্যাকচুয়ালি দুনিয়ার কোনো কাজই কঠিন না, যদি আল্লাহ তাআলা সাহায্য করেন। আচ্ছা। মানে আমরা আসলে যে কোনো জিনিসের প্রতি যখন অ্যাপ্রোচ করি, এই যে কঠিন সহজ অতিরিক্ত অ্যানালাইসিস এখন চলে আসছে। হুম হুম। আমাকে কাজটা করতে হবে, কিন্তু আমি কাজ না করে এখন এই অ্যানালাইসিস করি, সেই অ্যানালাইসিস করি, এটা করব না সেটা করব। আমার কাছে এখন মনে হয় কি, ওই যে একটু আগে বলতেছিলাম যে ইনফরমেশন ইজ এ কার্স সামটাইম। অতিরিক্ত বা অধিক ইনফরমেশনের চোটে এখন আমি কোনটুকু পড়বো কোনটুকু বাদ পড়বো দিব। না, হ্যাঁ সেটাই মানে আমরা বলে আমি যাচ্ছি। যদি বাচ্চাদেরকে বলি, বাচ্চাদের এখন যেটা সমস্যা হয়, এই প্লেলিস্ট দেখবো আবার ওই প্লেলিস্ট দেখবো। আরে ভাই, নিজে পড়ার সময় কই? সারাদিন খালি প্লেলিস্ট দেখতেছে, নিজে পড়তেছে না, এই জন্য তো খারাপ করে পোলাপানগুলা। আচ্ছা, এখন অনলাইন শিক্ষা ব্যবস্থার যুগ, অনলাইন শিক্ষা প্রযুক্তির যে অভিজ্ঞতাটা পূর্বের যে যে পড়ানোর স্টাইলটা ছিল আমাদের আর এখনকার অনলাইন শিক্ষা প্রযুক্তির মধ্যে পার্থক্য কি দেখতেছেন এবং এটার ফলস্বরূপ কি হতে যাচ্ছে আমাদের জন্য? আচ্ছা, প্রথমে বলবো বাচ্চারা অনলাইনে খুব বেশি থাইকো না। আচ্ছা। কেন? বুঝাই বলতেছি। অনলাইন তোমাদের সবচেয়ে বড় যে ক্ষতি করছে সেটা হচ্ছে তোমাদের ফোকাস নষ্ট করে ফেলছে। আচ্ছা। কিভাবে? অফলাইন ক্লাসরুমে তুমি কিন্তু খাতায় লিখতেছো, অনলাইন ক্লাসরুমে খাতায় কি লেখা হয়? না। তো লেখা না হলে পড়ালেখা কেমনে হবে? জিনিসটার নাম পড়ালেখা তো হয়েছে একটা রিজনে, তাই না? আচ্ছা। খালি পড়লে তো হবে না। এখন এরা পড়তেছেও না, লিখতেছে না, এরা দেখতেছে ভিডিও। হ্যাঁ, এটা তো ভালোই কথা বলে। একটু স্লাইডটাকে নিয়ে নিলাম, হ্যাঁ স্লাইড পড়বো, স্লাইড তো আছে, খাতায় লেখা হচ্ছে না। এবং এইটা আমার কাছে মনে হচ্ছে যে এখনকার জেনারেশনের বাচ্চাদের পড়ালেখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ওরা খাতায় লেখা কমিয়ে দিছে। সো অবশ্যই অনলাইনের অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজের জায়গায় যদি আমি আসি, তাহলে একেবারে প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত বাচ্চা কাচ্চা কন্টেন্টটা পাচ্ছে। আচ্ছা। সো আমাদের সময় ২০ বছর আগে যে ইনফরমেশনের একটা ব্যারিয়ার ছিল, এখন কিন্তু সেই ব্যারিয়ারটা নাই। ইনফরমেশন ইজ অ্যাভেলেবল, এটা অ্যাডভান্টেজ। কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এত এত প্ল্যাটফর্ম, এখানে ক্লাস করব না ওখানে ক্লাস করব, এই ভাইয়ার ক্লাস দেখব না ওই ভাইয়ার ক্লাস দেখব, এই টাইপ যে কনফিউশনগুলো আছে, এটা কিন্তু বাচ্চাদের জন্য ক্ষতিকর। সো আমি যেটা সবসময় সব বাচ্চাকে সাজেস্ট করি, ভাই যে কোনো একটা ভাইয়া আপু যারে ভাল লাগে তুমি পড়ো তার কাছে, কিন্তু ওই একজনের সঙ্গে লেগে থাকো। হুম হুম হুম। ২টা বছর দয়া করে যারে তোমার ভাল লাগে, ভাল লাগে কোন সেন্সে? দেখতে সুন্দর, কথা সুন্দর, জি না, যার পড়ানো ভাল লাগে, যার পড়ানো ইফেক্টিভ। হুম হুম হুম। এখন ইফেক্টিভ পড়ানো কিভাবে বুঝবো আমি? একজন ভাইয়া বা আপু উনি ইফেক্টিভলি পড়াচ্ছেন, আমি কিভাবে বুঝবো? আমার কাছে এখানে খুব সহজ সরল একটা মেট্রিক্স আছে। সেই মেট্রিক্সটা একেবারে সোজা। আমি যদি কোনো একটা চ্যাপ্টার কোনো ভাইয়া বা আপুর কাছে পড়ার পরে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলার ৬০% নিজে নিজে সলভ করতে পারি, তার মানে ভাইয়া আপু যা পড়াইছেন আমি যা বুঝছি আমার জন্য কার্যকর। কিন্তু ভাইয়া বা আপুর কাছে পুরাপুরি পড়ার পরে বোর্ড পরীক্ষার ৬০% যদি আমি নিজে থেকে সলভ করতে না পারি, তার মানে আমি কিছু শিখিনি। হুম 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 হুম। বুঝতে পারছি ভাই। আচ্ছা, এখন আসেন আরেকটা প্রশ্ন থাকবে যে আপনার কাছে যে আচ্ছা এই জায়গা থেকে আমি একটু কথা বলতে চাই আপনার সাথে যে এই যে অনলাইন জগতে আমরা জানি যে একেবারে প্রান্ত পর্যন্ত মানে একেবারে লাস্ট পর্যন্ত বা একেবারে আপনার সেই টেকনাফ থেকে তেতুলা যদি বলতে হয় সবাই এটা পাচ্ছে। কিন্তু আমি এখনো পর্যন্ত আমার খুব একটা ইচ্ছা আছে বা খুব একটা জায়গা আছে আপনাদেরকে নিয়ে হয়তো কোনো একটা টাইমে সুযোগ থাকলে আমি এটা করতে চাই। সেটা হচ্ছে আমি স্টিল না মনে পড়ে আমি তো আপনার অনেক জুনিয়র ২০২০ ব্যাচের। তো সেক্ষেত্রে আমার যখন মনে আছে আমি ক্লাস 7 পর্যন্ত পড়ালেখা করি হচ্ছে গ্রামে, গ্রাম অঞ্চলে এক্কেবারে বর্ডার অঞ্চল। বাট কথা হচ্ছে যখন আমি ক্লাস 8 এ আসি তখন আমি শহরে চলে আসি। মানে আমার থানা উপজেলা শহরে চলে আসি। উপজেলা শহরে আসে যখন আমি গ্রাম অঞ্চলে থাকতাম তখন হচ্ছে দেখতাম যে তখনকার স্কুলে আমি ফার্স্ট বয় ছিলাম। বাট খুব নিজেরে বেশি ভালো মনে হইতো। বাট যখন শহরে অঞ্চলে আসলাম দেখলাম প্রতিযোগিতা অনেক বেশি। বাট এই জায়গায় এসে আমি একটা ধাক্কা খাইছি জীবনে, সেটা হচ্ছে ক্লাস 6-7 থেকে যারা শহরে থাকে ওরা অলিম্পিয়াড জিনিসটা করে থাকে। ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড ইত্যাদি বিভিন্ন অলিম্পিয়াড করে থাকে এবং এটা আশা করি অবশ্যই জ্ঞানেরও একটু চর্চা হয় অন্যভাবে। আমি চাই যে
এই যে এখনো আমি স্টিল নাও যখন গ্রাম অঞ্চলে যাই তখন আসলে এখনো স্টিল নাও দেখতেছি যে তারা যতই অনলাইন জিনিসটা ইউজ করতেছে না কেন এখনো পর্যন্ত তারা পড়ালেখার দিক থেকে, আমি বলতেছি পড়ালেখার এই জায়গা থেকে, হ্যাঁ আমাদের পথে প্রান্তরে একেবারে লাস্ট পর্যন্ত পৌঁছাচ্ছে, বাট এই জিনিসগুলো এখনো আরো বেশি ডিপলি জানার জন্য একটা গ্রামের একটা ছেলেও যে দেশের সর্বোচ্চ পর্যন্ত পৌঁছাতে পারে, দেশের সর্বোচ্চ জায়গায় তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে, ভালো একটা জায়গা অর্জন করতে পারে, এটা আমি বিশ্বাস রাখি। সো আমার খুব ইচ্ছা যে আপনার হচ্ছে আমাদের টিম নিয়েই যদি কখনো সুযোগ থাকে যে একেবারে ও মিনিমাম কিছু না হলেও ৬ মাস অন্তর বা বছর অন্তর আমাদের গ্রামের দিকে, নট শহরে শুধু, মানে অনুষ্ঠানটা শহরের ওরা অংশগ্রহণ করবে কিন্তু আমি অনুষ্ঠানটা করবো যাতে গ্রামে, যাতে ওরা বুঝতে পারে গ্রাম অঞ্চলে একেবারে ফার পয়েন্টে যাতে তারা অংশগ্রহণ করতে পারে এবং তাদের জানার জন্য যে এই জায়গাটা আছে, এই জায়গাটা তুমি জানতে পারলে, এখানে ইউটিলাইজ করতে পারলে তুমি এই ধরনের জ্ঞান অর্জন করতে পারো। এটা ফ্রি অফ কস্ট। এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে জানি না এরপরে আপনার দেশের অবস্থা কোন জায়গা থেকে কেমন হয়, তারপরও আমার ইচ্ছা যে দেশের যদি সরকার এটাতে সহযোগিতা করে অন্য কথা, না হইলেও আমি বা আমার টিম মিলে এটা আমি একটা মানে যে করে হোক আমি একটা পর্যায়ে আমার একটা স্বপ্ন বা ড্রিম বলতে পারেন, আমি যাতে এটা হচ্ছে গ্রাম অঞ্চলের দিকে আমি এটা পৌঁছাই দিতে পারি এবং তারাও জানুক যে শুধু যে আমি বিজনেসের জন্য তা না, যে এই প্ল্যাটফর্ম আছে যে তোমাদের শেখার জন্য, শুধু টিকটক বা ইউটিউব না, তোমার এই প্ল্যাটফর্মও দেশে আছে যেখান থেকে তুমি অনেক কিছু শেখার জায়গা আছে, তুমি শিখতে পারো। এটা আই থিঙ্ক আপনিও এগ্রি করবেন যে আমি অলিম্পিয়াডের সঙ্গে কখনোই এগ্রি করি না শুরু থেকে। অলিম্পিয়াডের কথা বলে নেই আমি, না, যাই যে হোক, তুমি প্রত্যেকটা এক্সাম্পলটা অলিম্পিয়াডের শিক্ষা দিলা। ব্যবস্থা। মানে অলিম্পিয়াড নিয়ে আমার বেশ কিছু আপত্তির জায়গা আছে, এই যেগুলো আজকে আমি এখানে ডিসকাস করতে চাচ্ছি না। বাট হচ্ছে হ্যাঁ, কম্পিটিশন ইজ গুড। মানে তারা জানুক হ্যাঁ, যে জানো কম্পিটিশন ইজ গুড, বাট হচ্ছে এক্সেসিভ ইনফরমেশন ইজ ব্যাড। আচ্ছা মানে আমার সবসময় আর্গুমেন্টটা এখানেই, সেটা হচ্ছে ক্লাস 6 এ পড়তে তুমি কি 7 এর বই পড়ছো? আমি কি না না পড়ছি? না কখনোই না, পড়ি নাই। তাহলে 6 এ থাকতে আমাকে 7 8 এর বই পড়তে হবে। এই অলিম্পিয়াডের জন্য। মানে হচ্ছে এই টাইপের যে অ্যাটিটিউডটা, হুম এই হুম হুম অ্যাটিটিউডটা কিন্তু কিছু কিছু জায়গায় মানে ইয়েস, পজিটিভ সাইড বোধহয় অনেক আছে, কিন্তু আমার কাছে আমি একটা কোশ্চেন জাস্ট থ্রো করি সবাইকে। এই কোশ্চেনটা নিয়ে তুমিও চিন্তা করতে পারো, আমি আমার মেসেজটা দিব। বুয়েটের একটা চ্যাংড়া পোলা গ্রামের একটা জায়গায় যায় খুব দেখাতে পারে, সে ম্যাথ পারে, হুম 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 সে কোনো উপকার করলো না, সে ক্ষতি করলো ক্ষতি কার? করলো। ওই এলাকার টিচারদের। আচ্ছা আচ্ছা যে জায়গাটায় বুয়েটের ছেলেটা যাচ্ছিল না, সেই জায়গায় ওখানকার যে স্যাররা আছেন, আমি সবসময় স্যারদের প্রতি এই জায়গাটায় খুবই শ্রদ্ধাশীল থাকি, অবশ্যই। যে আমি তো স্যারদের কাছ থেকে শিখে আসছি। হুম 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 আমি কি প্রাইমারি স্কুল হাই স্কুলে যখন পড়ছি, আমার যে স্যাররা ছিলেন, তারা মানে হচ্ছে এখন এসে আমার কি বললে হবে আরে ধুর তারা পড়াতে পারেন না? তারা না যদি পড়াতে না কখন পারেন তাহলে আমি তৈরি হয়েছি আমি তৈরি কেমনে? হতাম না, কেউই তৈরি হ্যাঁ, হতো না। অবশ্যই তার কাছ থেকে আমার পাওয়ার অনেক কিছু অবশ্যই। আছে, ছিল। এখন যখন এই যে ক্লাস 6 7 এর একটা বাচ্চা যখন দেখতেছে আমার স্যারের থেকে ওই চ্যাংড়া ভাইয়াটা বেশি পারে, ওর তো স্যারের উপরে রেসপেক্ট নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে যাবে। সো আমি অলিম্পিয়াডের কোন জায়গাটায় আমি সাপোর্ট করি না, সেটা হচ্ছে যদি বাচ্চাদেরকে কিছু এক্সট্রা শিখাইতে হয় সেটা তাদের টিচারদের মাধ্যমে শেখানোর চেষ্টা করা অবশ্যই হোক। অবশ্যই। মানে এইসব ভুং ভাং কথা বলে লাভ নেই যে টিচাররা তো পারে না। হুম হুম আরে ভাই হুম চেষ্টা করছো, তার সেটাই ইনসেনটিভ দিছো। খুদা এইসব ঢঙের কথা বইলো না যে টিচারদের দিয়ে হচ্ছে না, টিচারদের দিয়ে হবে। হবে। কখন হবে? হয়তো হবে। হুম হুম টিচারকে আমরা হচ্ছে ঠিক মতো মূল্যায়ন করতেছি না। যে মানে আমাকে বাচ্চারা জিজ্ঞেস করে যে স্যার আপনি তো কোনো স্কুল বা কলেজের শিক্ষক হইতে পারতেন। আমি তখন অ্যান্সার দিই ভাই ভার্সিটির শিক্ষক হয়ে বসে আছি, স্কুল কলেজে কেন যাব? বাট স্টিল আমার ব্যাচের, আমি যদি মানে হচ্ছে টপারদের কথা চিন্তা করি, এদের কেউ কি কোনো স্কুল কলেজের শিক্ষক? অ্যান্সার হচ্ছে না। তাহলে একটা মানে হচ্ছে নেশনের এর থেকে দুর্ভাগ্য কি হইতে পারে যে টপারদের কেউ স্কুল বা কলেজের শিক্ষক না। কারণ বাচ্চার মোল্ড তৈরি হয় স্কুল বা হুম কলেজে, হুম হুম আমরা হুম যাচ্ছি কোথায়? ভার্সিটিতে শিক্ষকতা করতে। ততদিনে তো বাচ্চার মোল্ড গড়ে সে একদম পরিপূর্ণ হয়ে তারপর আসছে, ওরে আর আমি কি চেঞ্জ করব? বুঝতে পেরেছি। সো যাই হোক, এগুলা হচ্ছে আসলে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে অনেক কিছুই আমাদের মনোপুত না। আমরা মানে হচ্ছে উই ক্যান হোপ ফর গুড ডেইজ। আমরা আশা করি সবসময় যে ইনশাল্লাহ নিউ জেনারেশন দে উইল ব্রিং এ নিউ সানরাইজ। আচ্ছা আবার কোচিং এর নাম বলে ফেললাম, মার্কেটিং হয়ে গেল। হ্যাঁ, আমরা সবাই চাই একটা নিউ সানরাইজ হোক, এবং সেটা এই নিউ জেনারেশনের হাত ধরে ইনশাল্লাহ হবে। আমি এটা নিয়ে প্রচন্ড আশাবাদী। আচ্ছা ভাই, আর লাস্ট দুইটা প্রশ্ন আমাদের রয়ে গেছে। ভবিষ্যৎ প্রজন্মে যারা শিক্ষক হতে চায় হুম।
তাদের আসলে তাদের জন্য কি বার্তা থাকবে আপনাদের? ভাই কনসেপ্ট ভালো মতো পড়েন। মানে আপনাদের অবস্থা ভয়ঙ্কর, ম্যাথ করতে পারেন, কনসেপ্ট পারেন না। এ কি অবস্থা? তো বাচ্চা-কাচ্চা কোশ্চেন করলে তখন কি করবেন? এই বেটা ম্যাথ কর। নো, কনসেপ্ট ভালো মতো পড়েন। শিক্ষক হন না, যাই হন, আগে কনসেপ্ট ভালো মতো পড়েন। লাস্ট প্রশ্ন ভাই আজকে আমাদের। শিক্ষা শব্দটা কি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন বা শিক্ষা কি আপনার কাছে? আমার কাছে শিক্ষা কি? আমার কাছে শিক্ষা হচ্ছে ধাক্কা খেয়ে উঠে আবার চলতে শুরু করা। এটাই শিক্ষা। আচ্ছা। যাক, লাস্ট কথার মাধ্যমে আমরা আ এই লাস্ট কথাটা ধরেও যদি অনেক কথা বলার জায়গা থাকে, আসলেই একটা কথাই ভাই কিন্তু ব্যাখ্যা মানে এইভাবে যে সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় এটাও আসলে জানার বাইরে ছিল। যাই হোক, আশা করি আমাদের প্রত্যেকটি কথা আপনাদের জন্য, আমার যারা শিক্ষার্থী আছে, ভাইয়ের যারা শিক্ষার্থী আছে অথবা সামনে যারা পরীক্ষার্থী আছো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা দিক নির্দেশনামূলক বাণী হয়ে থাকবে এবং সবার জন্য আ শুভকামনাও জানিয়ে তোমাদের পরীক্ষা ভালো হোক। তোমাদের সফলতা অর্জনের জন্য যা করা লাগে আমরা চেষ্টা করতেছি তোমরা সফল হও এবং সর্বশেষ কথা হচ্ছে তোমরা তোমাদের স্বপ্নের জায়গায় পৌঁছাও। এই বলে শেষ করছি। তোমাদের জন্য দোয়া থাকবে, আমাদের জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।